আসসালামু আলাইকুম। আলিম দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ তানবীরুল করিম সাইমন, নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব। আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। শুরুতে আমি বলতে চাই, অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম নিয়ে আমি আলোচনা করার মূল কারণ হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সে পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের মধ্যে, উদ্দীপকের মধ্যে অ্যালগরিদম দেওয়া থাকে, হয়তো আমাকে ফ্লোচার্ট করতে হয়, ফ্লোচার্ট দেওয়া থাকে হয়তো বা আমাকে প্রোগ্রাম তৈরি করতে হয়, অথবা প্রোগ্রাম দেওয়া থাকে আমাকে অ্যালগরিদম তৈরি করতে হয়। সেই দিক বিবেচনা করে আমি অনলাইন প্রথম ক্লাসে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুরুতে আমাকে জানতে হবে অ্যালগরিদম কি। কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়, এই ধরনের পরিকল্পনাকেই অ্যালগরিদম বলে। মূলত আমরা যে কোনো কাজ করি না কেন তার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। এখানে বলা হয়েছে কোনো কাজ সম্পাদন করতে গেলে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তে আমার থেকে যদি কোনো একটা কাজ করতে হয়, তাহলে আমাকে কিছু ধাপ পরিকল্পনা করতে হয়। প্রথমে কি করব, এরপর কি করব, এই ধরনের যে ধাপ পরিকল্পনা করে আমি কাজটা সম্পাদন করব, এই ধরনের পরিকল্পনাকে অ্যালগরিদম বলে। একটি উদাহরণ দেখা যাক। প্রথমে এখানে ধাপ 1-এ দিছে শুরু করো, ধাপ 2 সংখ্যা 3টি পড়ো, ধাপ 3 সংখ্যা 3টির যোগফল নির্ণয় করো, ধাপ 4 যোগফল প্রদর্শন করো এবং ধাপ 5 শেষ করো। তাহলে প্রথমত আমাকে এখানে দিছে কি 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম। প্রথমে আমাকে যখন অ্যালগরিদমটা করতে দিল বা অথবা আমাকে কোনো একটা যোগ করতে দিল, আমি প্রথমে কাজটা শুরু করব। এরপর সংখ্যাগুলো কি দিছে তা দেখে নিব। মানে এই অংশটুকু হচ্ছে কি ইনপুট নেয়া, সংখ্যা 3টি যোগফল নেওয়া। এরপর আমি কি করব, যে সংখ্যা 3টি আমাকে পড়ার জন্য দিয়েছে ওই সংখ্যা 3টি আমি যোগফল নির্ণয় করব এবং শেষে গিয়ে যোগফল প্রদর্শন করব। এরপর আমার কাজটা শেষ করব। এই যে একটা আমি ধাপ অনুসরণ করছি, এই ধাপটাই হচ্ছে কি অ্যালগরিদম। আমাকে কোনো অ্যালগরিদম লিখতে হবে, এই ধাপ আকারে বর্ণনা করে লিখতে হবে। খেয়াল রাখতে হবে কি ধাপগুলো যাতে পর্যায়ক্রমে সঠিকভাবে হয় এবং যাতে শুদ্ধভাবে বোঝার মতো অ্যালগরিদমগুলো তৈরি করতে হবে। এরপর ফ্লোচার্ট, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। ফ্লোচার্টকে বাংলায় প্রবাহ চিত্র বলে। যে চিত্রের মাধ্যমে, আমরা কিছুক্ষণ আগে একটি অ্যালগরিদম দেখলাম, অ্যালগরিদমের মধ্যে যে ধাপগুলো দিছে ওই ধাপগুলোকে চিত্রের মাধ্যমে যদি আমি প্রকাশ করি তাহলে তাই হবে কি ফ্লোচার্ট। ফ্লোচার্ট করার মূলত কারণ হচ্ছে কি, আমরা যদি কোনো একটা অ্যালগরিদম দিয়ে যদি সহজে বুঝতে না পারি, তাকে যদি চিত্রের মাধ্যমে দেখানো যায় তাহলে আমরা যে কোনো কিছু সহজে বুঝতে পারি। যেমন ধরা যাক একটা কম্পিউটারের যে বিভিন্ন অংশ আছে, মাউস, মনিটর, এরপর কিবোর্ড, সিপিইউ, এই বিভিন্ন অংশ আমি শুধুমাত্র শিক্ষার্থীদের নাম বললে হয়তো তারা ভালো করে চিনতে পারবে না। আমি যদি তাদেরকে চিত্রসহ দেখিয়ে দিই তাহলে ওরা সহজে বুঝতে পারবে। ঠিক তেমনি ফ্লোচার্টও একই রকম। অ্যালগরিদম যদি বুঝতে অসুবিধা হয় অথবা অ্যালগরিদম যদি সহজে বোঝানো যায় তাহলে চিত্রের মাধ্যমে দিলে ওটা আরো সহজে বোঝা যাবে। ঠিক অ্যালগরিদমের মতোই ধাপে ধাপে যেভাবে আমরা ধাপ অনুসরণ করে অ্যালগরিদম লিখছি, ঠিক ফ্লোচার্টও একই রকম ভাবে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। ফ্লোচার্টের
প্রকারভেদ। ফ্লোচার্ট সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, অন্যটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট কি? কোনো সংস্থা বা সংগঠনের সকল কাজের ধারাবাহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। আমাদের পাঠ্য বই সিলেবাস অনুযায়ী সিস্টেম ফ্লোচার্টের তেমন কোনো কাজ নেই, তারপরেও আমি বলতেছি এখানে সিস্টেম ফ্লোচার্ট বলতে হচ্ছে কোনো একটা কোম্পানি যদি অথবা একটা সংগঠন কোনো কাজের ধারাবাহিক তারা তাদের কর্মচারীদের বেতন কিভাবে দিচ্ছে, ওভারটাইম করতেছে কারা, তাদের বেতন আলাদা আছে, এই ধরনের তথ্যগুলোকে চিত্রের মধ্যে প্রকাশ করলে তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। অন্যটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। একটি কম্পিউটার প্রোগ্রামের ধারাবাহিক কার্যপ্রণালী একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম মূলত আমরা কম্পিউটারে যে কাজগুলো করি এই কাজগুলোই হচ্ছে প্রোগ্রাম। একটি কম্পিউটারের এসে যে কাজগুলো যে ধারাবাহিকভাবে করা হবে এবং এই ধারাবাহিকতাগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে ফ্লোচার্ট বলে, সরি প্রোগ্রাম ফ্লোচার্ট বলা হয়। প্রোগ্রামের ফ্লোচার্টের বিভিন্ন ধরনের প্রতীক দেখানো হলো। আমাদের ফ্লোচার্ট তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের প্রতীকের অবশ্যই ব্যবহার করতে হবে। এই যে এটা ডিম্বাকার একটি বৃত্ত দেখা যাচ্ছে, এটি হচ্ছে শুরু বা শেষেরটা। কোনো ফ্লোচার্ট শুরু করার আগে শুরুতে এবং শেষে এই প্রতীকটি ব্যবহার করতে হবে। এরপর আসলো ইনপুট এবং আউটপুট। আমার প্রোগ্রামের মধ্যে যখন আমরা কাজ শুরু করার দ্বিতীয় পর্যায়ে আমার থেকে একটি ইনপুট নিতে হবে। ইনপুট নিব এই ধরনের সামুদ্রিক আকারে যে প্রতীকটি দেওয়া আছে এবং শেষে গিয়ে আমার যে রেজাল্টটা দেখাবে সেটি আউটপুটের মধ্যে সেটি এই সামুদ্রিক আকারের প্রতীকের মাধ্যমে দেখাতে হবে। প্রবাহিক দিক। প্রবাহিক দিক বলতে আমি কাজটা শুরু করতেছি, কাজটা আমার ধাপ আকারে যখন যাচ্ছে কোন দিকে যাবে, ডানে বামে নাকি উপরে নাকি নিচের দিকে, যে চিহ্নগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে আমাকে দেখাতে হবে আমি কোন দিকে যাচ্ছি। প্রক্রিয়াকরণ আমার যেমন শুরু, ইনপুট নেওয়ার পর এই যে আগে আমরা যে যুগটা করলাম, যে কাজটা করব ওইটা প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার ঘরের মাধ্যমে করতে হবে। সিদ্ধান্ত আমাদের প্রোগ্রামের মধ্যে অনেক সময় অনেক প্রোগ্রাম আসবে যেখানের মধ্যে আমাদের নানা ধরনের সিদ্ধান্ত নিতে হবে, কোনটা ছোট অথবা কোনটা বড়, জোড় নাকি বেজোড়, ধনাত্মক নাকি ঋণাত্মক, এই ধরনের সিদ্ধান্তমূলক কোনো ফ্লোচার্টের মধ্যে এই প্রতীকটি ব্যবহার করতে হবে। সংযোগ বিভিন্ন ধরনের আমাদের এখানে যে রেখাগুলো আছে, প্রবাহের দিকগুলো আছে, এগুলা যখন একসঙ্গে দুই দিক থেকে যখন একসঙ্গে এসে যুক্ত হবে, তো দুই দিক থেকে আসার পর যখন আমাদের উত্তরটি একদিকে প্রবাহিত হবে তার জন্য একটি সংযোগ এই বৃত্তটি দিতে হবে। পূর্ব নির্ধারিত প্রক্রিয়া এটাই হচ্ছে কি, এটি তেমন আমাদের প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে তেমন ব্যবহৃত হয় না। এই চিত্রটি পূর্ব নির্ধারিত করে আগে থেকে কোনো নির্ধারিত কোনো যদি প্রক্রিয়া থাকে তার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটিও সাধারণত আমরা সচরাচর তেমন ব্যবহার করি না, এটি শুধুমাত্র প্রোগ্রাম ফ্লোচার্টের বিভিন্ন প্রতীকের মধ্যে দেওয়া আছে। এই হলো আমাদের মূল প্রথম যে 6টা দেখানো হয়েছে, এই 6টি হচ্ছে আমাদের মূলত প্রোগ্রামের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয়। এই এই চিহ্নটি প্রতীকটি ব্যবহার করতে হয় শুরু অথবা শেষের জন্য, এই সামুদ্রিকটি ব্যবহার করতে হবে ইনপুট এবং আউটপুট নির্ধারণের জন্য। এই চিহ্নগুলো ব্যবহার করা হবে প্রবাহের দিক, আমি কোন দিকে প্রোগ্রাম ফ্লোচার্টটিকে নিয়ে যাচ্ছি। প্রক্রিয়াকরণ এখানের মধ্যে আমি আমার যে মূল কাজটি প্রসেস করব তার জন্য আয়তাকার ঘরটি,
এবং সিদ্ধান্তমূলকের জন্য এই প্রতীকটি, এবং কোনো সংযোগ দেওয়ার জন্য, একসাথে যুক্ত করার জন্য কয়েকটি প্রতীককে তখন সংযোগ এই চিহ্নটি ব্যবহার করা হয়। ফ্লোচার্টের একটি উদাহরণ যেমন দেখাচ্ছে, প্রথমে শুরু করছে, আগে বলছিলাম শুরুর জন্য একটি ডিম্বাকার বৃত্ত লাগবে। এরপর প্রবাহের দিক, আমি এর দ্বারা বোঝাচ্ছে কি আমি নিচের দিকে যাচ্ছি। এরপর সামঞ্জিক আকারে গর্ত দ্বারা বোঝাচ্ছে এখানে ইনপুট কিনলাম, তিনটা সংখ্যা নিছি বলতে এখানে এ এর একটা ভ্যালু থাকবে, ভি ভি এর একটা ভ্যালু থাকবে, সি সি এর তিনটা মান আমার দেওয়া আছে, মানে ইনপুট নিলাম। নিচের দিকে যেটা বলতেছে সাম, এখানে সাম মানে বুঝিয়েছে সামেশন, যা যোগ করার জন্য বোঝানো হয়। এখানে এ বি সি তিনটি সংখ্যা আমরা যোগ করতেছি। এরপর নিচের দিকে আসতে বলছে যোগ করার পর প্রিন্ট সাম, মানে হচ্ছে কি এই তিনটা এ বি সি যোগ করার পর এই যোগফলটা এই সামের মধ্যে রাখবে। কারণ এর মান যদি 1 হয়, বি এর মান যদি 2 অথবা সি এর মান 3, তাহলে 3 2 1 তিনটা সংখ্যা যখন আমি যোগ করব 6, এই 6টা কোথায় দেখাবে আমাকে যোগফলের মধ্যে দেখাবে, এটা হচ্ছে কি সামেশন। তারপর প্রিন্ট সাম মানে আমাকে ওই রেজাল্টটা এই আউটপুট দেখাচ্ছে প্রিন্ট, এবং আবার ইন্ট শেষ করলো। তাহলে শুরু ইনপুট নিল, আমার যোগফলটা দেখালো, এরপর প্রিন্ট করলো এবং শেষ করলো। এবার আসলাম প্রোগ্রামে। প্রোগ্রাম আমরা মূলত ব্যবহার করে থাকি কম্পিউটারের বিভিন্ন কাজে। আসলে আমাদের পৃথিবীতে অনেক ধরনের ভাষা আছে, যা একটি ভাষাও কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র বুঝে 0 এবং 1। এই ভাষাগুলোকে বোঝানোর জন্য আমরা নানা ধরনের প্রোগ্রাম তৈরি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রোগ্রামটি আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকে তা হচ্ছে সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম ভাষার গঠন, এক বা একাধিক ফাংশন নিয়ে সি গঠিত হয়, তবে সি প্রোগ্রাম অবশ্যই মেইন নামের ফাংশনে থাকতে হবে। একটি সি প্রোগ্রাম প্রধানত দুটি অংশ থাকে, একটি হেডার ফাইল, অন্যটি মেইন ফাংশন। পরে এসব আরো বিস্তারিত আছে। সি প্রোগ্রামের স্ট্রাকচার, আমরা অ্যালগরিদমের স্ট্রাকচারটা দেখছি, কিভাবে অ্যালগরিদমটা লিখতে হয়, কিভাবে ফ্লোচার্টটা লিখতে হয়। এখন কিভাবে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব তা দেখানো হলো। ডকুমেন্টেশন সেকশন, এখানে আমরা মন্তব্য লিখব, আমরা প্রোগ্রামটিকে কখন শুরু করছি বা কি কত তারিখ শুরু করছি বা কি ধরনের প্রোগ্রাম তা লেখার জন্য একটা মন্তব্য দিল। লিঙ্ক সেকশন, হেডার ফাইল যুক্ত করা। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, গ্লোবাল ভেরিয়েবল, আমার মূল কাজটা এই লিঙ্ক সেকশনের মধ্যে থাকবে, আমি কোন হেডার ফাইলের মাধ্যমে কাজ করতেছি তা। এরপর আসলো কি মেইন ফাংশন, মেইন ফাংশন বিভাগ, শুরুর বন্ধনী। এরপর হচ্ছে ডিক্লারেশন পার্ট, ভেরিয়েবল ঘোষণা করতে হবে। এরপর এক্সক্লুশন পার্ট, প্রসেস ভ্যালু, মানে আমার কাজটা যে ভেরিয়েবল, এই জায়গার মধ্যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমার এখানে প্রসেস কাজটা এটা করবে, এবং এটা শেষের বন্ধনী। তাহলে আমার প্রথমত বুঝতে হবে কি এই মূল ইম্পর্টেন্ট হচ্ছে এই লিঙ্ক সেকশন, এরপর হচ্ছে কি মেন, এটা অবশ্যই আমার প্রোগ্রামে থাকতে হবে। এরপর দ্বিতীয় বন্ধনী দিয়ে মেন ফাংশনের কাজ শুরু করে এবং তা দ্বিতীয় বন্ধনী শেষে গিয়ে শেষ করতে হবে। এর মাঝখানে আছে ডিক্লারেশন পার্ট, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল অনেক। এরপর এক্সক্লুশন পার্ট, প্রসেস, আমার কাজটা কি তা বর্ণনা করতে হবে। এখন আমরা বিস্তারিতের মধ্যে আসি। ডকুমেন্টেশন সেকশন, কোন সি প্রোগ্রামে এটি ঐচ্ছিক অংশ। এই অংশে প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামারের নাম, ব্যবহারের নিয়ম, উদ্দেশ্য এখানে যুক্ত করা হয়। তাহলে মূলত আমরা বুঝতেছি কি এই ডকুমেন্টেশন সেকশন যেটা আমাদের কোনো কমেন্ট, আমরা যে ম্যাথের মধ্যে কোনো অঙ্কগুলি যে সাইড নোট ব্যবহার করি এই জিনিসটা সেভাবে ব্যবহার করতে পারবো।
কোনো সি প্রোগ্রামে এটি ঐচ্ছিক অংশ বলা হয়েছে। তো এটা এই অংশের প্রোগ্রামের নাম, এখানে প্রোগ্রামারের নাম থাকবে, যে প্রোগ্রামটা তৈরি করছে তার নাম থাকবে। আমি কিছুক্ষণ আগে একটি ফ্লো চার্ট এবং অ্যালগরিদম দেখিয়েছি, তা হচ্ছে 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। এখন এই 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম যে লেখাটা এখন আমি বলতেছি, সেই লেখাটা এই কমেন্টে লেখার জন্য যে জায়গাটুকু আছে এই জায়গার মধ্যে লিখতে হবে। সি ভাষায় কন্টেন্ট লেখার জন্য ব্যবহার করা হয়। আমরা একটি উদাহরণ দেখতেছি, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এই জিনিসটা এই কমেন্ট বক্সের ভিতরে এভাবে লিখতে হবে। এখন আসি লিঙ্ক সেকশন। এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলো হেডার ফাইল এই অংশে যুক্ত করা হয়, যেমন ইনক্লুড studio.h। এটি একটি লাইব্রেরি ফাংশন। এই হেডার ফাইলটি আমরা লিঙ্ক সেকশনের স্থানে ব্যবহার করব। এটি অবশ্যই দিতে হবে এই প্রোগ্রামের মাধ্যমে। এই হেডার ফাইলের মধ্যে আমার প্রোগ্রামের মূল কাজ শুরু হয়। এরপর আসলো মেন ফাংশন। মেন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রামের গঠনকারী প্রধান ফাংশন। এটি একটা সি প্রোগ্রামের মূল ফাংশন। এই মেন ফাংশন লেখার পর এই প্রথম বন্ধনী যে দুটি দিতে অবশ্যই দিতে হবে। সি প্রোগ্রামের অংশ এই ফাংশনের আওতায় প্রথম এই যে দ্বিতীয় ব্র্যাকেট বন্ধনীর মধ্যে লিখতে হয়। সি প্রোগ্রামের অংশে এই ফাংশনটির আওতায় দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয়। তাহলে মেন ফাংশন দেওয়ার পর পরবর্তীতে আমাদের যে কাজগুলো হবে সবগুলোই দ্বিতীয় বন্ধনীর ভিতরেই লিখব। এই ফাংশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে ঘোষণা অংশ ডিক্লারেশন পার্ট, যেটি আগে আমরা স্ট্রাকচারের মধ্যে দেখিয়েছি, আরেকটা হচ্ছে কি নির্বাহ অংশ এক্সক্লুশন পার্ট। ডিক্লারেশন পার্ট এই অংশে প্রয়োজনীয় চলক, এরে, ফাইল ইত্যাদি ঘোষণা করা হবে যা নির্বাহ অংশে ব্যবহারে করা হয়। এই যে আমরা কিছু ইনপুট নিব তার ডিক্লারেশন এখানের মধ্যে আমার থেকে ডিক্লেয়ার করতে হবে, যেমন চলকের মান নিব, এরে নিব, এগুলো পরবর্তী ভিডিওর মধ্যে দেখানো হবে, চলক কি, এরে, ফাইল ইত্যাদি। এইখানে আমরা যে মানগুলো নিব তা নির্বাহের কাজ, মানে হচ্ছে এক্সক্লুশন পার্টের মধ্যে আমার থেকে ব্যবহার করা হবে। এক্সক্লুশন পার্ট এই অংশে নির্বাহ হওয়ার জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হবে। ওইখানের মধ্যে আমাদের মনে করেন এই যোগ করার জন্য বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে তাপমাত্রা নির্ণয়ের জন্য যে কোনো একটা প্রসেস এখানে থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যা নিম্নে দেওয়া হলো, উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। ডিক্লারেশন পার্ট এক্সক্লুশন পার্টের মধ্যে আমরা যদি কোনো একটা স্টেটমেন্ট লিখি তার শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেমিকোলন যদি না দিই তাহলে আমার প্রোগ্রামটা এরর করবে। এখানে কোনো ভুল যদি হয় তাহলে প্রোগ্রাম সঠিকভাবে রান করবে না। একটি প্রোগ্রামের উদাহরণ দেখানো হলো, দিস ইজ মাই প্রোগ্রাম। এটা ডিক্লারেশন পার্টের মধ্যে, যেটা এটা দিলেও হবে না দিলেও তেমন কোনো সমস্যা নেই। এরপর লিঙ্ক সেকশন ইনক্লুড studio.h, ঠিক এভাবে এই ফাংশনটা লিখতে হবে। এখন অনেকে প্রশ্ন করে এখানে এই ফাংশনটা লিখছি কেন। এটা লেখার কারণ হচ্ছে কি, আমি যখন একটা কাজ করতে যাচ্ছি এখানে আমার প্রিন্টএফ এবং স্ক্যানএফ মানে ইনপুট আউটপুটের কিছু ব্যাপার আছে, যা এই প্রিন্টএফ আর স্ক্যানএফ এই studio.h নামের হেডার ফাইলের মধ্যে যুক্ত থাকা আছে। আমি এখানে প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করতেছি, আর যদি এখানে ইনক্লুডটা না লিখি তাহলে আমার প্রোগ্রাম সঠিকভাবে রান করবে না। এরপর মেন ফাংশন দ্বিতীয় বন্ধনী শুরু, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ। এরপর ফ্লোট, সি, এফ এগুলো কি কারণ আসছে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখানো হবে, যখন আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। তাহলে ফ্লোট কি জন্য ব্যবহার করেছে, এখানে আবার ইন্টিজার ব্যবহার করা হয়, ইন্টিজার কি জন্য ব্যবহার হচ্ছে, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস, আমরা একটা সেলসিয়াসের মান নিছি, এটা এখানে পার্সেন্ট এফ কেন ব্যবহার করেছে, এন্ড সি কেন ব্যবহার
ব্যবহার করা হয়েছে। এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আছে যা আমরা সমস্যা সমাধান করতে গেলে অবশ্যই পারবো। এখানে একটি কথা, প্রত্যেক প্রোগ্রামের সংগঠনের 3টি অংশ থাকে। এই অংশগুলোর সমন্বয়ে প্রোগ্রাম সংগঠিত হয়। এই 3টি অংশের মাধ্যমে আমার একটা প্রোগ্রাম সংগঠিত হয়। প্রোগ্রামের 3টি অংশ হলো ইনপুট, প্রসেস ও আউটপুট। তাহলে এখন কোথায় ইনপুট, কোথায় প্রসেস, ওগুলো একটু আমরা দেখে নিই। এই ফ্লোট সি এফ, এখানে সি মানে বুঝেছে সেলসিয়াস, এফ মানে বুঝেছে ফারেনহাইট। তাহলে এই যে এখানে মানটা আছে, এই ফ্লোট টাইপ, এটা হচ্ছে আমার ইনপুটের অংশ, এখান থেকে শুরু। এরপর প্রসেস, এই যে আমরা কাজটা করব, নির্বাহ করতেছে, এই জিনিসটা হচ্ছে আমার প্রসেস। এরপর এই যে রেজাল্ট, প্রিন্টেড টেম্পারেচার, এই জিনিসটা হচ্ছে আমার আউটপুট। সকলকে ধন্যবাদ। আশা করি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে অবশ্যই মেসেজে জানাবেন। এ পর্যন্ত যা দেখিয়েছি তা নিজেরাই করার চেষ্টা করবে। সকলের পাঠ্য বই নিশ্চয় আছে, পাঠ্য বইয়ের মধ্যে সবকিছু আরো বিস্তারিত বর্ণনা করা আছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।